পার্থদার কাছে যাব, আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে আসলে প্রতিযোগিতাটা ছিল এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে বসে শুনতে লাগলেও যে কার কত লোক, যার যত লোক মঞ্চের ওপর থেকে সর্বোচ্চ নেতা নেত্রীরা তত প্রশংসায় ভরিয়ে দিতেন যে কি অসাধারণ লোক হয়েছে, আমার কেরিয়ারে আমি এত লোক দেখিনি। আসলে তো প্রতিযোগিতাটা ছিল লোক, সেই লোক মাস্ক পরেছে কিনা, কোভিড বিধি, দূরত্ব বিধি ভুলে যান, ছেড়ে দিন দূরত্ব বিধির কথা, কিন্তু কার রোড শোয়ে কত ভিড় হয়েছে আর কোন জনসভায় কত ভিড় হয়েছে, এর তো অসুস্থ প্রতিযোগিতা চলেছে। তার মাসুল সবাইকে দিতে হচ্ছে, সবাইকে। আমি পার্থদার কাছে যাব, তার আগে আমি সীতারাম ইয়েচুরি, আমাদের সমবেদনা তার জন্য। তিনি শেষকৃত্যের পর নিজের ৩৫ বছরের ছেলে তাকে হারিয়েছেন কোভিডে। তিনি লিখছেন, দুপুরে আমার ছেলে আশিস কে শেষ বিদায় জানিয়ে এলাম। যারা এই সময় পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ, যারা এই অন্ধকারের মুখোমুখি হতে আমার শক্তি জুগিয়েছে তাদেরও ধন্যবাদ। আমি জানি আমি একা নই, এই মহামারী অসংখ্য মানুষের জীবন কেড়ে নিচ্ছে। বাস্তব পরিস্থিতিটা হচ্ছে যে আমরা আশিসের কথা জানতে পাচ্ছি, কিন্তু প্রতিদিন ২০০০-এরও বেশি মানুষ এই দেশে মারা যাচ্ছেন, তাদের নামও আমরা জানি না, এবং কিভাবে কোন পরিস্থিতি তাদের পরিবারবর্গকে ফেস করতে হচ্ছে আমরা তাও জানি না। কিন্তু আশেপাশের চেহারাটা দেখুন, আমি এতক্ষণ রাজনীতিবিদদের তো এত কথা বললাম, কিন্তু তারাও তো এফেক্টেড। কতজন প্রার্থীকে আমরা হারিয়েছি শুধুমাত্র আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে। এই মুহূর্তে যখন আমি কথা বলছি তখন মদন মিত্র, কামারহাটি তৃণমূল কংগ্রেস প্রার্থী, অত্যন্ত ক্রিটিক্যাল কোভিড হয়েছে। কাল রাতে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে থেকে ট্রান্সফার করা হয়েছে, রীতিমতো সুস্থ হওয়ার জন্য লড়াই করছেন তিনি। সুজন চক্রবর্তী কোভিড হয়েছে, লাঙে প্যাচ পাওয়া গেছে। অজিত চৌধুরী কোভিড পজিটিভ। খগেন মুর্মু, ডক্টর শশী পাজা, মানে এরাম নয়, এটা ভাবার কোনো কারণ নেই যে এটা রাজনীতিবিদদের স্পর্শ করেনি। প্রত্যেকে এফেক্টেড, তবু কেন একটু সচেতন রাস্তায় আমরা হাঁটবো না? আমি দ্রুত একটা প্রতিবেদন দেখিয়ে পার্থদার কাছে আসবো। জনগণের উপরে দোষ চাপিয়ে বলছে তুমি নিজে জোগাড় করে নাও। কোথা থেকে জোগাড় করবে? দেশের ভ্যাকসিন তুমি বিদেশে পাঠিয়ে দিয়েছো, দেশে ভ্যাকসিন নেই। শুধুমাত্র এই আতঙ্ক তৈরি করে এবং নিজেদের সম্পূর্ণ দায়িত্ব পালন না করে যারা এই কাজ করছেন, আমার মনে হয় তারা সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন। আরও মারাত্মক কোভিডের জাল, রেহাই নেই কারোর। শুক্রবারে নিজের ৩৪ বছরের ছেলেকে কোভিডে হারিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বাংলায় ভোটের মরশুমেই ধেয়ে এসেছে কোভিডের সেকেন্ড ওয়েভ। একঝাঁক ভোট প্রার্থী এখন প্রতিপক্ষের বদলে করোনার সঙ্গে লড়ছেন। ১৭ এপ্রিল পঞ্চম দফার ভোটের শেষ বেলায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাকে ভর্তি করা হয় এসএসকেএমে। বৃহস্পতিবার জানা যায় তিনি করোনায় আক্রান্ত। অবস্থা সংকটজনক হওয়ায় মদন মিত্রকে স্থানান্তরিত করা হয় অ্যাপোলোয়। কোভিড আইসিইউতে চিকিৎসা চলছে তার। বাইপ্যাপ সাপোর্ট ব্যবহার করা হচ্ছে। টানা অক্সিজেন দেওয়া হচ্ছে মদন মিত্রকে। তবে উনি এখন স্টেবল আছেন, অক্সিজেন লাগছে, এখন স্টেবল আছেন। ভোটের আগের দিনই করোনা আক্রান্ত খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা। ভোটের দিন দিনভর বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন রইলেন তিনি। তার অবস্থা যে খুব স্থিতিশীল এরকম নয়, এবং আমরা আজকে তাকে শিশুয়ে ট্রান্সফার করেছি, কিন্তু পরিস্থিতি যথেষ্টই উদ্বেগজনক বলেই বলতে পারি। যাদবপুরে সিপিএম প্রার্থী তথা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও করোনায় আক্রান্ত। বাইপাস লাগোয়া মেডিকা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। রাজ্যের মন্ত্রী তথা শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী চিকিৎসক শশী পাজাও কোভিড পজিটিভ, আছেন হোম আইসোলেশনে। এই অবস্থায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে চিকিৎসকদের একাংশ। এটা তো আমরা প্রায় কিছু না হলেও মাস দুয়েক ধরে বলে আসছি যে প্রচণ্ড লাগাম ছাড়া প্রচার চলছে। মানে একটা ব্যানারে কোভিড বিধি বা মাস্ক পরুন এই কথাটা লেখা নেই, সেটা কোনো দলের ব্যানারেই লেখা নেই। নদিয়ার করিমপুরের বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ করোনা আক্রান্ত। এদিন পিপিই কিট পরে কেচুয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের বুথে তিনি ভোট দেন। এছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, কামারহাটির পুর প্রশাসক তথা তৃণমূল নেতা গোপাল সাহা, বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর প্রত্যেকেই কোভিড পজিটিভ। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব। পার্থদা, বামপন্থীরা কতটা সচেতন? এর উত্তর ইয়েস অ্যান্ড নো।
হ্যাঁ, কেন? আমি বারবার অন ক্যামেরাও যে কথা বলেছি যে সবার আগে বড় সমাবেশ তাতে নিষেধাজ্ঞা এই পরিস্থিতি বিচার করে করেছেন বামপন্থীরা। হ্যাঁ, অনেকেই তাতে কটাক্ষ করেছেন যে হ্যাঁ লোক হচ্ছে না সেই জন্য তো করতেই হবে, কিন্তু আমি বলছি একেবারে অফিসিয়ালি ঘোষণা করে বড় সমাবেশ আপনারা বন্ধ করেছেন, কিন্তু তার আগে যদি দেখেন এই নির্বাচনের মধ্যেও যেখানে মাঠ উপচে পড়ছে, আপনি দলীয় মুখপাত্র যদি দেখেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, সেই সব ছবি, মাঠ উপচে পড়ছে, সেখান থেকেও কিন্তু কেউ মাস্ক পরার কথা, কোভিড বিধির কথা, এটা বাস্তব সত্য যে কোনো রাজনৈতিক দল এটাকে নির্বাচনের ইস্যুই করেনি, বরঞ্চ যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন তাদের হয় ধমক খেতে হয়েছে নয় এড়িয়ে গেছেন। না না সুমনবাবু, আসলে এই বিপদটা যখন থেকে রিয়েলাইজ করা যাচ্ছে সেকেন্ড ওয়েভের, তারপর থেকে সর্বপ্রথম হচ্ছে বামপন্থীরাই অন্তত এই পজিশনটা নিয়েছিলেন যে আর বড় সভা নয়, বড় ভিড় নয়, কিন্তু সেখানে দাঁড়িয়ে কটাক্ষ শুনতে হচ্ছে। আপনি উল্লেখ করলেন যে ওদের লোক হয় না বলে হচ্ছে যে সভা ছোট করার কথা ভাবছে। আমি বলছি এই যদি মানসিকতা হয় যে সবাই লোক হয় না বলে ছোট করার কথা বলা হচ্ছে, যে তারা তো এটাও দেখেছিল যেখানে ব্রিগেডের মতো সমাবেশ হয়েছে, কিন্তু সেটা তো রিপিটেড হয়নি। আমি বলছি এই কারণের জন্য সকলের একটা রেসপন্সিবিলিটি ছিল, বিশেষত রাজ্যে যারা ক্ষমতায় আছেন, যারা কেন্দ্রে ক্ষমতায় আছেন, এই বড় দল, যারা জনপ্রতিনিধি, যারা সরকার চালাচ্ছেন। আমি এখানে দাঁড়িয়ে আমি শুধুমাত্র সভা সমিতি ছোট করা, স্কেল ডাউন করার কথা সুমনবাবু বলবো না। আমি বলছি বামপন্থীদের ভূমিকা যদি দেখেন, আপনি যে আলোচনার মধ্যে ছিলেন যে একটা সরকার এই পরিস্থিতিতে কি করতে পারে, অর্থাৎ যখন আমাদের এখানে ভোট চললো তো সরকার আছে, যেমন ইলেকশন কমিশনকে হাইকোর্ট যথার্থভাবে বলেছে যে আসলে কেবলমাত্র দুটো সার্কুলার জারি করে দিয়ে হাত ধুয়ে ফেললে তার দায়িত্ব পালন করা যায় না। একই কথা কিন্তু কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কেও প্রযোজ্য, যে সোজা চুপ করে বসে মানুষকে উপদেশ দিলাম আর আমরা কোনো রোল প্লে করলাম না, সেটাও হচ্ছে যে আমি বললাম যে মোস্ট আনফর্চুনেট। কেন বলছি কথাটা, যে আপনি কেরল একটা রাজ্য, আপনি দেখবেন যে কেরালে আমার ডেটা যে এপ্রিল মাস গত বছরের, সেখানে হচ্ছে অক্সিজেনের অভাব নিয়ে আমরা আলোচনা করছিলাম, 99 মেট্রিক টন অক্সিজেন তারা প্রডিউস করছে। এক বছরের মধ্যে এপ্রিলে এখন হচ্ছে 219 মেট্রিক টন। এই কেরল এর এক বছরের মধ্যে যে অ্যামাউন্ট অফ অক্সিজেন প্ল্যান্ট জেনারেট করেছে, তাতে শুধু সে নিজের রাজ্য নয়, তার পাশে ডবল ইঞ্জিনের রাজ্য গোয়া, সেখানে অক্সিজেন সাপ্লাই করছে, পাশে তামিলনাড়ুতে। আমি বললাম যে এখানে হ্যাঁ সীমাবদ্ধ এবং রাজ্যের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেও যে সুযোগ ছিল সেই সুযোগ আমাদের রাজ্য মিস করেছে, পার্থবাবুর অভিযোগ। যে এমন জায়গায় টাকা খরচ করেছি খেলা মেলার নামে, সেটা হচ্ছে একেবারে অনাকাঙ্ক্ষিত। একইভাবে কেন্দ্রের সরকার যদি দেখেন, ভাই আমি বলিনি, 1 মিনিট ভাই, যে একটা জিনিস আমি বলছি যে কেন্দ্রের সরকার যদি দেখেন ঠিক একইভাবে, যে যারা ওয়ান নেশন ওয়ান রেশনের তত্ত্ব সবসময় দিয়ে থাকছেন, আমি বলছি যে একটা দেশ রেশনের চাইতেও ক্রাইসিস ক্রিটিক্যাল জিনিস হচ্ছে এখন ভ্যাকসিন, তাহলে মানুষ একটা দেশ একটা টিকা একদমে পাবে, এই নিশ্চয়তা কেন্দ্রের সরকার করতে পারলো না। টিকা খোলা বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে, টিকা রপ্তানি করা হচ্ছে, তার কোনো প্রস্তুতি নেই। এবং এরকম একটা জায়গায় যদি দেয়, মানুষ হেল্পলেস অবস্থায় মরবে। আমি জন্য সরকার দায়ী, ইলেকশন কমিশন দায়ী, যারা সরকার চালাচ্ছেন তারাও দায়ী। আমরা কাকে দোষারোপ করবো? আমি বলি রাজ্যে এখনো পর্যন্ত তথ্য গোপনের প্রতিযোগিতা চলছে, টেস্ট নেই, হাসপাতালে বেড নেই, কেন্দ্রেও তাই। না না পার্থপ্রতিমবাবু, আমার একটা বক্তব্য, আজকে বলছেন এই যে অক্সিজেনটা তৈরি করার জন্য কেন রাজ্য সরকার, প্রশ্ন হচ্ছে তার ইম্পর্টেন্সটা। কেউ যদি কেন্দ্রীয় মন্ত্রী বলে যে না মাস্ক এটা চলে গেছে, প্রশ্ন হচ্ছে এইবার বোঝা গেল, এবার যদি রাজ্য সরকার না করে, না এই কথা ছাড়ুন, এই কথাটা নয়, সেখানে আমার প্রশ্ন হচ্ছে তার উপযোগিতা হলে রাজ্য সরকার করবে। এই আমি বলছি যে আজকে যে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী সবাই তুলছেন যে ভ্যাকসিনের দাম কেন ভ্যারি হবে, একই সময় করে ভিন্ন দাম হতে পারে, যেটা কার্যত মানে আমি বলছি এর থেকে জীবনদায়ী ওষুধ এই মুহূর্তে দেশের প্রয়োজনে আর কিচ্ছু নেই, কিচ্ছুটি না। পঙ্কজদা দেখুন, বিষয়টা হচ্ছে যে এটা ঘটনা, যে জনসংখ্যা এবং যে উৎপাদন তার মধ্যে যে গ্যাপ, সেটা সবসময় এরকম একটা চাহিদা জোগাড়ের মধ্যে অসামঞ্জস্য আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের মতো দেশে সব ক্ষেত্রে যে সাবধানতা অবলম্বন করা উচিত ছিল সেটা করা হয়নি। এবং আমার রাজ্যে বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটু ডামাডোলের মধ্যে চলে গেছি, এবং যেটা আমার পুরো সিচুয়েশনটাকে অ্যাগ্রাভেট করেছে এবং বিষয়টাকে একদম হাতের বাইরে নিয়ে যাচ্ছে।
এখনও সতর্ক হওয়ার বিষয়। এবং আমি প্রথমেও যেটা বলেছিলাম আপনাকে, যে নির্বাচন কমিশন যে বিধিনিষেধের কথা ঘোষণা করেছে তা কার্যকর করেনি। পাওয়ার জেনারেটস ফ্রম পজিশন, তাদের এই ক্ষমতাটা আরোপ করার ক্ষমতা দেওয়া হয়েছে। দায়িত্বশীল রাজনৈতিক দল নিজেরা সচেতন হয়নি কেন? নিজেদের সমর্থক, নিজেদের ক্যাডারদের সচেতন করেনি কেন? তাহলে তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নির্বাচন আমি যদি তর্কের খাতিরে ধরেই নি যে নির্বাচন কমিশনের যে ভূমিকা অবতীর্ণ হওয়া উচিত ছিল, যতটা কঠোরতার সঙ্গে তাদের নিয়ম পালন হচ্ছে কিনা দেখা এবং সতর্ক করা এবং প্রয়োজনে শাস্তির প্রয়োজন ছিল, সেটা যদি নির্বাচন কমিশন না করায়, তাহলে রাজনৈতিক দলের ভূমিকা কোথায়? রাজনৈতিক দল তাদের ভূমিকা পালন করেনি কেন, এই প্রশ্ন তো আসবে। আমি আবার আমার আগের প্রশ্নে ফেরত যাব, সেটা হচ্ছে কি করে একই দেশে একই সংস্থার তৈরি একটা ভ্যাকসিনের দাম 3 রকম হতে পারে? এ প্রশ্ন, এ বিস্ময় আমাদের রইল। দেখুন প্রতিবেদন। মহামারীর মারণ তরঙ্গ 1 লক্ষ 2 লক্ষ থেকে 3 লক্ষ ছুঁয়েছে দৈনিক সংক্রমণ। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃতের তালিকা। করোনা প্রতিরোধে দ্রুততার সঙ্গে প্রত্যেক নাগরিকের ভ্যাকসিনেশনের কথা বলছেন বিশেষজ্ঞরা। সেই ভ্যাকসিনের দাম নিয়েই এখন দেখা দিয়েছে বিতর্ক। সেরাম ইনস্টিটিউটের ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে তারা প্রতিটি ডোজ 150 টাকা দামে বিক্রি করবে, কিন্তু রাজ্য সরকারগুলির থেকে সেই ভ্যাকসিনেরই দাম নেবে 400 টাকা, আর বেসরকারি হাসপাতালগুলিকে বেচবে 600 টাকায়। একই সংস্থার তৈরি একই ভ্যাকসিনের ক্ষেত্রে কেন দামের ফারাক, এ নিয়েই প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট। এক দেশ, এক দল, এক নেতৃত্বের কথা বলে বিজেপি, কিন্তু জীবন বাঁচাতে এক দরে টিকা দিতে পারে না। প্রতিটি ভারতীয়র বিনামূল্যে টিকা প্রয়োজন। বয়স, জাতি, গোষ্ঠী, ভৌগোলিক এলাকা নির্বিশেষে টিকার একটিই দাম নির্ধারণ করা উচিত। রাজ্য ও কেন্দ্রের জন্য দুটি আলাদা দর হওয়া উচিত নয়। এদিনই এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দেন মুখ্যমন্ত্রী। 5ই মে পরে ইলেকশনের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর আমরা ইউনিভার্সাল ভ্যাকসিন দেবো। 18 বছর থেকে যে চাইবে সেই পাবে, সম্পূর্ণ বিনা পয়সায় সরকার থেকে আমরা ভ্যাকসিনটা কিনে দেবো। একই ভ্যাকসিনের একাধিক দাম নিয়ে নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে সোনিয়া গান্ধী লিখেছেন, একটি ভ্যাকসিনের দামের এমন তারতম্য কেন? ভারত সরকার কি করে মানুষের এই দুর্দিনে ভ্যাকসিন উৎপাদক সংস্থাকে লাভ করতে অনুমোদন দিচ্ছে? মোদী সরকারকে আক্রমণ করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইট করে বলেছেন, শুধু করোনাই নয়, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিও উদ্ভূত সংকটের কারণ। অন্তঃসার শূন্য ভাষণ নয়, দেশ এই সমস্যা থেকে রেহাই পেতে চাইছে। পাল্টা বিজেপির দাবি, করোনা মোকাবিলায় যথোপযুক্ত ব্যবস্থায় নিচ্ছে মোদী সরকার। কোভিডটা একটা নতুন উপসর্গ, নতুন সমস্যা সারা পৃথিবীতে এসছে। আমাদের দেশে সেটা নিয়ে আমরা যথেষ্ট যোগ্যতার সঙ্গে আমরা লড়াই করছি। সবথেকে বড় কথা, সময়োচিত সিদ্ধান্ত যে টিকাকরণের, সেটা তো আমাদের দেশ নিয়েছে। আমি সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তথা বিরোধী দলগুলোকে বলবো, নরেন্দ্র মোদীর সমালোচনা করলে আপনার কোভিড মিটে যাবে না, বরং আপনারা সহযোগিতা করুন। ভ্যাকসিনের দাম বৈষম্য নিয়ে চিকিৎসক মহলেও বিরূপ প্রতিক্রিয়া। আজকে যদি ভ্যাকসিন কম পরিমাণে আসে এবং যদি বিশাল লোড থাকে, সবাই সঠিক সময়ে ভ্যাকসিন পাবেন না। সেক্ষেত্রে যার হাতে পয়সা আছে তিনি অনেক কম সময়ে ভ্যাকসিন পাবেন, এবং এই যে অসাম্য তৈরি হবে, এটা পাবলিক হেলথের যে বেসিক কনসেপ্ট হেলথ ফর অল, তাকেই নড়িয়ে দেবে। মৃতদেহ দাহ করবার বা সৎকার করবার জায়গা নেই, ফুটপাতে ডিজেল জ্বালিয়ে মৃতদেহ সৎকার করা হচ্ছে। এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে আমাদের কাছে সবার, মানে আপামর জনসাধারণ 138 কোটি ভারতবাসী, তাদের একটাই আশা ছিল যে সেটা হচ্ছে যে টিকা, সেই টিকাটা অন্তত তারা পাবে, ঠিক আছে? এবং সেইটা যখন মোহভঙ্গ হয় যে তাদেরকে কিনতে হবে, এবং কিনতে শুধু হবে না, বিভিন্ন দামে কিনতে হবে, তাহলে কি বলবো যে এটাকে কি দায়বদ্ধতা বলে কোনো একটা রাষ্ট্রের? কারুর সর্বনাশ, কারুর পৌষ মাস। ভয়ঙ্কর করোনার মধ্যে ভ্যাকসিনের দাম নিয়ে সেটাই কি হচ্ছে? সন্দীপ সরকার, পৃথা দাশগুপ্ত ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ডক্টর ভৌমিকের কাছে আসবো। ডক্টর ভৌমিক, রাজনীতিবিদদের মধ্যে এই দোষারোপ এবং পাল্টা দোষারোপ চলতে থাকবে এবং কোথাও এটা আমাদের পৌঁছে দেবে না। কিন্তু এমন একটা দেশে যেখানে পৃথিবীর মধ্যে রেকর্ড করেছি আমরা, প্রতিদিন 2000-এর বেশি মানুষ মারা যাচ্ছেন এবং 3,14,835 জন প্রতি 24 ঘন্টায় গড়ে কোভিড আক্রান্ত হচ্ছেন, সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে প্রায়োরিটি লিস্টের টপমোস্ট, আমি যদি আপনাকে বলি যে 3টে বিষয় বলুন যেটা ইমিডিয়েটলি সমস্ত আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের ব্যবস্থা নিতেই হবে, ইলেকশন আর নো ইলেকশন,
কি কি আপনি চিহ্নিত করবেন? দেখুন, 1 নম্বর আমি বলবো যে এই যে ইলেকশনে জমায়েতগুলো হচ্ছে এটাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। এই 500 জন একসাথে আসতে পারবে সেটা করা যাবে না। আমরা সবাই জানি যে কোভিড যখন মানুষ একসাথে আসে তখন কিন্তু ইনফেকশনটা ছড়ায়। এই করোনা বিধিগুলো ওখানে মানা হচ্ছে না, তো প্রথমেই কিন্তু ওই 500 জনের জমায়েতটাকে বন্ধ করতে হবে। দ্বিতীয় হচ্ছে অক্সিজেনের জন্য যে রিকোয়ারমেন্টটা আমাদের হাসপাতালে বেড়ে যাচ্ছে তার জন্য কিন্তু 2-3টে ফ্যাক্টরস রেসপন্সিবল। একটা হচ্ছে যে প্যানিক বাইং হচ্ছে, লোকে কিনছে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে কিনে রেখে দিচ্ছে। রেগুলেশন দরকার রাজ্য সরকার থেকে যে এই প্যানিক বাইংগুলোকে বন্ধ করা হোক এবং প্রেসক্রিপশন দেখেই অক্সিজেন সিলিন্ডারগুলো বাড়িতে দেওয়া হোক। আর যেটা করা দরকার সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি যে মলস, সিনেমা হলস যেখানেও এখনও আননেসেসারি গ্যাদারিংসগুলো চলছে, কেন এগুলো আমরা ইভেনচুয়ালি করতে চলেছি, আরও যখন আমাদের 11,000টা 22,000-এ গিয়ে দাঁড়াবে তখন কিন্তু আমরা ওটা করব। এখন থেকেই আমাদের সেটা করা দরকার। আর লাস্টলি আমি বলবো যে যেটা গতকালও বলেছিলাম যে যখন ক্লাস 10, ক্লাস 12 এবং প্রত্যেকটা পরীক্ষা আইআইটি এন্ট্রেন্স সব কিছু বন্ধ করে দেওয়া যেতে পারে, তাহলে কেন বা এই ইলেকশন হবে? এই ইলেকশনটা নিয়ে কিন্তু এখনও টাইম আছে, চিন্তাভাবনা করা উচিত যে ইলেকশন কি মানুষের জীবনের চেয়ে বেশি, সেটা কিন্তু এখনও আমাদের চিন্তা করা উচিত। ধন্যবাদ ডক্টর ভৌমিক। আমি দর্শকদের আরেকবার মনে করিয়ে দেবো যে আগামীকাল নির্বাচন কমিশনের বিশেষ বৈঠক, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং আরো একবার বলবো যে হয়তো অসুস্থ শরীরে কখনো আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম এবং কারুর অনুভূতি, কারুর আবেগ ধাক্কা খেলে তার জন্য আমি দুঃখিত, কিন্তু বিশ্বাস করুন যে শব্দগুলো বলেছি আমি একেবারে দায়িত্বহীনতার যে প্রশ্নগুলো তুলেছি প্রত্যেকটা নিজের বিশ্বাস এবং উপলব্ধি থেকে বলেছি। সত্যি সত্যি যে ছবি গত কয়েক সপ্তাহে আমাদের সামনে এসেছে গোটা দেশে এবং এই নির্বাচন, এই ভোটমুখী আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে, সেই ছবিগুলো যে আমাদের বিপদ, প্রত্যেকের বিপদ বাড়িয়ে দিয়েছে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং আমি আবার রিপিট করতে চাইবো যে যাদের দায়িত্ব নেয়ার কথা, যাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা, তারা কিন্তু তাদের সেই ভূমিকা পালন করেনি, এ নিয়ে কোনো সন্দেহ, কোনো বিতর্ক নেই। আমি একেবারে শেষে দেখাবো যে আজকে যারা দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা ছিল, যারা মহতী এই গণতন্ত্রের উৎসব, এই ভোট প্রক্রিয়ার সঙ্গে নাকি যুক্ত ছিলেন, তারা কোভিড নিয়ে এবং এই অত্যন্ত দুঃসময় গোটা পৃথিবীর পক্ষে, গোটা দেশের পক্ষে এবং এই রাজ্যের পক্ষে যারা ভোট সামলালেন, তারা ঠিক কতটা সচেতন ছিলেন দেখুন। ভয়ঙ্কর হারে বাড়ছে করোনা, সমানতালে চলছে ভোটও। আর গণতন্ত্রের এই উৎসবেই কোভিড বিধি খান খান হয়ে যাওয়ার ছবি ধরা পড়ল বৃহস্পতিবার দিনভর। যেমন উত্তর দিনাজপুরের চোপড়ার 152 নম্বর বুথ, গোল করে দাগ কাটা আছে, কিন্তু তাতে থোড়াই কেয়ার। প্রায় একে অপরের গায়ের ওপর দাঁড়িয়ে ভোটাররা। ভোটের আগে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল বুথে হ্যান্ড স্যানিটাইজার মাস্ট, কিন্তু চোপড়ার বুথে দেখা গেল স্যানিটাইজারের বোতল পড়ে বেঞ্চে, আর ভোট কর্মীর সামনে দিয়ে বুথে ঢুকে যাচ্ছেন একের পর এক ভোটার। ভোটের লাইনে করোনা যাতে না ছড়ায় সেজন্য এবার গ্লাভস পরে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। কিন্তু কোথায় সেই গ্লাভস? এখানে যে লাইন রয়েছে সেখানে কিন্তু কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হচ্ছে না, প্রায় গায়ে গায়ে লাগিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর দ্বিতীয়ত, আপনাদের হাত স্যানিটাইজ করেছে? কিছু দিয়েছে হাতে? না, দেয়নি। গ্লাভস দিয়েছে? না, দেয়নি। গ্লাভস? না, না, কিছু দেয়নি। গ্লাভস দিয়েছে? গ্লাভস দেওয়া নেই। প্রত্যেকে কিন্তু একটা করে গ্লাভস দেওয়ার কথা ছিল ভোট দেওয়ার সময়। দেওয়া হয়নি। আপনাকে কোনো মাস্কও দেয়নি? না, আগে দিয়েছিল, আগে কিছু কিছু দিয়েছিল, মানে শেষ হয়ে গেছে। ও, গ্লাভস শেষ? শেষ। মাস্কও কিছু নেই? না। আপনি মাস্ক পরেননি কেন? আমি তো আইসোলেটেই বসছিলাম। আমি আইসোলেটেই বসছিলাম। আপনি তো প্রিসাইডিং অফিসার। হ্যাঁ, এক্স্যাক্টলি। নির্বাচন কমিশনের দেওয়া গ্লাভস কোথায়? দ্বিতীয় কথা, আপনার এখানে তো গ্লাভস কিচ্ছু দিচ্ছে না। না, গ্লাভসও দিতে বলেছিলাম, ইনস্ট্রাকশন দিয়েছি তো আমি। গ্লাভসের ইনস্ট্রাকশন দিয়েছে? দিয়েছিলাম তো। কোথায় দিচ্ছে? কেউ তো এখানে কেউ তো গ্লাভস পরেনি। আপনাকে গ্লাভস দিয়েছে কোনো? না। হ্যাঁ, গ্লাভস দেয়নি। এবিপি আনন্দর ক্যামেরায় এই ছবি দেখার পর হুঁশ ফিরল প্রিসাইডিং অফিসারের। শুরু হলো গ্লাভস খোঁজা। শেষে দেখা গেল নির্বাচন কমিশনের তরফে যে ব্যাগে মাস্ক দেওয়া হয়েছিল সেগুলি সেখানেই পড়ে রয়েছে। ম্যাডাম, এগুলো প্লিজ আপনি একটু বিলি করুন।
ডান হাতে পরিয়ে বাঁ হাতে ইং নেবেন, তো ডান হাতে পরাবেন, ঠিক আছে? আপনারাই দিতে ভুলে গেছিলেন স্যার? একটু আমি বলেছিলাম কিন্তু মানে কেউ দেয়নি স্যার। উত্তর দিনাজপুরের চোপড়া হোক বা নদিয়ার চাপড়া, ছবিটা আর কোনো বদল নেই। চাপড়ার হাটরায় একটি বুথে দেখা গেল বিধিভঙ্গের একই ছবি। ভোটের লাইনে দাঁড়ানো সিংহভাগের মুখেই নেই মাস্ক, নেই সোশ্যাল ডিস্টেন্সিং এর লেশ মাত্র। দেবে, হ্যাঁ দেবে বলে আপনারা মাস্ক কেনেন? না নেই। অনেকে আবার কমিশনে দেওয়া গ্লাভস পরে ভোট দিয়েছেন, কিন্তু ভোটদানের পর তা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা থাকলেও বুথের চারপাশের ছবিটা ছিল এই রকম। এই ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে যদি দেখি যে চারিদিকে কিন্তু এরকম যে ব্যবহৃত হাতের যে গ্লাভস, সেই গ্লাভস পরে রয়েছে, চারিদিকে ব্যবহৃত মাস্ক, সেই মাস্ক পরে রয়েছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গার খড়িগাছি বুথের বাইরে জড়ো হয়েছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা, কিন্তু সিংহভাগের মুখেই নেই মাস্ক। আমরা এই মুহূর্তে আমডাঙ্গা বিধানসভার খড়িগাছিতে রয়েছি। আমার সামনে বেশ কয়েকজন লোক, গ্রামবাসী, তারা দাঁড়িয়ে রয়েছেন। আমাদের মাস্ক লাগে না, এখানে হয় না, সেই কথাই বলছি। উত্তর 24 পরগনার বীজপুরে তৃণমূল বিজেপির বচসা আছে, কিন্তু অনেকের মুখেই মাস্ক নেই। দাদা সবই তো বুঝলাম, কিন্তু আপনার মাস্ক কোথায়? মাস্ক আছে, মাস্ক পরছি, মাস্ক করতে গিয়ে চিৎকার করতে গিয়ে তো আপনাদের সঙ্গে মাস্ক আর পাওয়া হচ্ছে কোথায়। আবার কখনো বচসায় জড়িয়ে পড়া তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যেও উঠল মাস্কের প্রসঙ্গ। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঋত্বিক মণ্ডল ও আবির দত্ত, এবিপি আনন্দ।